হাজার হাজার বছর আগে মরুভূমির মাঝখানে এমন এক সভ্যতার জন্ম হয়েছিল যারা আকাশ ছোঁয়া পিরামিড তৈরি করেছিল। সেটাই ছিল মিশরীয় সভ্যতা। লাখ লাখ পাথর দিয়ে তৈরি এই পিরামিড আজও বিজ্ঞানীদের অবাক করে, কারণ লোহা ছাড়া, চাকা ছাড়া আর কোনো আধুনিক মেশিন ছাড়া তারা এত ভারী পাথর শেষ পর্যন্ত কিভাবে দাঁড় করিয়েছিল। আর যখন তারা এত বিশাল নির্মাণ করতে পারত, তখন তাদের জীবনযাপন কেমন ছিল, তারা কি খেত, কি পান করত, আর তাদের কিছু প্রথা আজও এত রহস্যময় কেন মনে হয়। আর যখন সম্প্রতি বিজ্ঞানীরা পিরামিডের গোপন সুড়ঙ্গে রোবট পাঠিয়েছিলেন, তখন সেখানে যা দেখা গিয়েছিল তা গোটা পৃথিবীকে চমকে দিয়েছিল। তাই মিশরীয় সভ্যতার ভয়ঙ্কর সব প্রথা জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। আজ থেকে প্রায় ৮,০০০ বছর আগে মানুষ বীজ বুনতে শিখে ফেলেছিল। কিছু অঞ্চলে মানুষ ছোট ছোট বসতি গড়ে থাকতে শুরু করেছিল। কিন্তু আমাদের পৃথিবীর এক বিশাল অংশে তখন প্রকৃতি এক ভয়ঙ্কর খেলা খেলছিল। উত্তর আফ্রিকার সেই বিশাল এলাকা, যাকে আমরা আজ পৃথিবীর সবচেয়ে শুষ্ক ও প্রাণঘাতী মরুভূমি সাহারা নামে চিনি, সেটা সবসময় এমন ছিল না। বিজ্ঞানীরা এই সময়টাকে বলেন আফ্রিকান হিউমিড পিরিয়ড। প্রায় খ্রিস্টপূর্ব ১১,০০০ সাল থেকে খ্রিস্টপূর্ব ৫,০০০ সাল পর্যন্ত, অর্থাৎ পুরো ৬,০০০ বছর ধরে সাহারা ছিল একেবারে অন্যরকম এক জগৎ। সেখানে মাইলের পর মাইল জুড়ে সবুজ সাভানা ছিল, ছিল বিশাল বিশাল হ্রদ। সেখানে বহু যাযাবর শিকারী গোত্র বাস করত। তারা প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে জীবন কাটাত। এর প্রমাণ আমরা পেয়েছি নাতা প্লায়া নামের একটি জায়গা থেকে। আজ এটি মিশরের দক্ষিণের এক শুকনো মরুভূমি। কিন্তু খ্রিস্টপূর্ব ৭,০০০ সালে এখানে একটি হ্রদ ছিল। সেই হ্রদের ধারে মানুষ পাথর দিয়ে এক বিশাল বৃত্ত তৈরি করেছিল, যা সূর্যের গতিপথ অনুসরণ করত। এটাকে পৃথিবীর প্রাচীনতম স্টোন ক্যালেন্ডার বলা হয়। অর্থাৎ সাহারার মানুষ উন্নত জ্ঞান সম্পন্ন ছিল। কিন্তু তারপর হাওয়ার দিক বদলে গেল। বিজ্ঞানীদের মতে প্রায় খ্রিস্টপূর্ব ৫,৫০০ সালের দিকে পৃথিবীর অক্ষের ঝুঁকে খুব সামান্য পরিবর্তন আসে। মাত্র কয়েক ডিগ্রির এই পরিবর্তনই আফ্রিকার মৌসুমি বায়ুর গতিপথ চিরতরে সরিয়ে দেয়, আর চোখের সামনে সবুজ পৃথিবীটা পুড়ে যেতে শুরু করে। শত শত বছরের পুরনো হ্রদ শুকিয়ে কাদায় পরিণত হয়, গাছপালার জায়গা দখল করে নেয় তপ্ত বালু। এখন সেই যাযাবর গোত্রগুলোর সামনে আর কোনো পথ খোলা ছিল না। পশ্চিমের মরুভূমি আর পূর্বের ঊষর অঞ্চল থেকে তৃষ্ণায় কাতর আতঙ্কিত মানুষ তাদের সন্তান আর বেঁচে থাকা পশুপাল নিয়ে একদিকেই ঠেলে যেতে থাকে। তারা উত্তপ্ত বালুর উপর মাইলের পর মাইল হেঁটে এমন একটা জায়গা খুঁজছিল যেখানে অন্তত এক চুমুক পানি পাওয়া যাবে। এই প্রাণঘাতী যাত্রায় দুর্বলেরা বালুর নিচে চাপা পড়ে যায়। কিন্তু যারা এই ভয়ঙ্কর পথ পাড়ি দিতে পেরেছিল, তাদের চোখের সামনে একদিন দিগন্তে দেখা দিল এমন এক অলৌকিক দৃশ্য যা মানবজাতির পুরো ইতিহাস পাল্টে দেয়। তপ্ত সোনালী মরুভূমির বুক চিরে উত্তর থেকে দক্ষিণে বলে চলেছে এক বিশাল নীল শান্ত রেখা, নীল নদ। ক্লান্ত বিধ্বস্ত সেই শিকারীরা যখন ঠান্ডা পানিতে হাত দিল, তারা মনে করল তাদের যাত্রা শেষ। তারা ভাবল অবশেষে তারা শুধু পানীয় জল পেয়ে গেছে। তারা তখনও জানত না যে নদীর তীরে আজ তারা ক্লান্তি মেটাচ্ছে, সেই নদীর পাশেই তাদের ভবিষ্যৎ প্রজন্ম একদিন এমন পিরামিড দাঁড় করাবে যা হাজার হাজার বছর পরও মানুষের মস্তিষ্ককে স্তব্ধ করে দেয়। কিন্তু এখনও একটা বড় প্রশ্ন রয়ে গেল। যারা গতকাল পর্যন্ত শুধু শিকার করে বেঁচে থাকত, যাদের কাছে বড় প্রযুক্তি ছিল না, সম্পদও ছিল না, তারাই পরে আকাশ ছোঁয়া পিরামিড নির্মাণকারী সভ্যতায় পরিণত হলো কিভাবে? যখন নীলনদ প্রতি বছর ভয়ঙ্কর বন্যা এনে সবকিছু ডুবিয়ে দিত, তখন তারা কিভাবে এই নিয়ন্ত্রণহীন পানিকে বশে এনে কৃষিকাজ শুরু করল? যাযাবর মানুষের তৃষ্ণা মিটেছিল ঠিকই। তারা ভেবেছিল এখন শুধু নদীর ধারে শিকার করবে আর বেঁচে থাকবে। কিন্তু তারা একটা বিষয় জানত না, এই নদী কোনো সাধারণ নদী নয়। প্রতি বছর নির্দিষ্ট মৌসুমে শান্ত নীলনদ হঠাৎ এক ভয়ঙ্কর রূপ নিত। তার পানি ফুলে ফেপে উঠত, আর মুহূর্তেই তিলের মাইলের পর মাইল জমি বন্যায় তলিয়ে যেত। শুরুতে শিকারীরা মনে করত এটা কোনো দেবতার অভিশাপ। তারা প্রাণ বাঁচাতে উঁচু জায়গায় পালিয়ে যেত। কিন্তু কয়েক সপ্তাহ পরে যখন বন্যার পানি নেমে যেত, তখন সেটি ধ্বংস নয়, বরং এমন এক আশ্চর্য জিনিস রেখে যেত যা সেই যাযাবর মানুষকে এই ভূমিতে স্থায়ী হতে বাধ্য করেছিল। বন্যার পর নদীর ধারে মাইলের পর মাইল জুড়ে ছড়িয়ে থাকত ঘন কালো ভেজা মাটি। এটা ছিল ইথিওপিয়ার পাহাড় থেকে ভেসে আসা পৃথিবীর সবচেয়ে উর্বর পলি,
সেই গোত্রগুলোর মানুষ একটা জাদুর মতো ব্যাপার লক্ষ্য করল। যখন এই কালো মাটির ওপর বুনো ঘাসের, বিশেষ করে গম আর যবের দানা পড়ত, তখন অল্প কিছুদিনের মধ্যেই সেখান থেকে নতুন সবুজ চারাগাছ গজিয়ে উঠত। হাজার হাজার বছর ধরে পশুর পেছনে ছোটা মানুষের মাথায় যেন হঠাৎ এক বিদ্যুৎ চমকাল। তারা ভাবল, যদি আমরা নিজেরাই এই বীজগুলো ইচ্ছা করেই মাটির ভেতর পুঁতে দিই, তাহলে কি আমাদের আর কোনোদিন না খেয়ে মরতে হবে না? এইভাবেই নীল নদের তীরে সেই উর্বর মাটিতে মানুষ প্রথম গম আর যবের বীজ বপন করল। কিন্তু এখানে একটা বড় সমস্যা ছিল। বন্যার পানি তো আবার নদীতে ফিরে যেত, আর কয়েকদিনের মধ্যেই ভেজা মাটি শুকিয়ে পাথরের মতো শক্ত হয়ে যেতে পারত। যদি মাটি শুকিয়ে যেত, তাহলে ফসল পুড়ে নষ্ট হয়ে যেত। এখানেই সেই আদিম মানুষ এমন এক বুদ্ধি ব্যবহার করল, যা তাকে পৃথিবীর প্রথম প্রকৌশলী বানিয়ে দিল। তারা বুঝল, শুধু বীজ বপন করলেই হবে না, পানিটাকে মাঠে ধরে রাখতেও হবে। তাই পাথর আর কাঠের সরঞ্জাম দিয়ে মানুষ নীল নদ থেকে নিজেদের জমি পর্যন্ত ছোট ছোট খাল কাটতে শুরু করল। তারা জমির চারপাশে মাটির বাঁধও বানালো, যাতে বন্যার সময় পানি এই গর্ত আর খালগুলোতে জমে থাকে এবং বন্যা নেমে যাওয়ার পরেও অনেক দিন পর্যন্ত ক্ষেত ভিজে থাকে। মানব ইতিহাসে এটাই প্রথমবার যখন মানুষ প্রকৃতির পানিকে নিজের নিয়ন্ত্রণে আনল। আর এই কৃষিকাজ মানুষের জীবন চিরতরে বদলে দিল। সেচ দিয়ে বীজ বপন করে ফসল গজিয়ে ওঠার পর সেগুলো ফেলে রেখে অন্য কোথাও চলে যাওয়া আর সম্ভব ছিল না। এগুলোর পাহারা দিতে হতো, আর সেখান থেকেই চিরভ্রমণকারী যাযাবর মানুষের পা থেমে গেল। যাযাবর জীবন শেষ হয়ে গেল, আর নীল নদের তীরে কাশ আর কাদামাটি দিয়ে গড়ে উঠল প্রথম স্থায়ী কুটির। শিকারীরা এখন কৃষকে পরিণত হয়েছে। কৃষির পাশাপাশি তারা গরু, ভেড়া আর ছাগলও পালতে শুরু করল। কয়েক বছরের মধ্যেই এই সেচ ব্যবস্থা তার আসল ক্ষমতা দেখাল। কুটিরগুলোর সামনে শস্যের পাহাড় জমতে শুরু করল। মানুষ প্রথমবার তার নিজের প্রয়োজনের বহু গুণ বেশি গম আর যব উৎপাদন করল। তখন সেই শস্য সংরক্ষণের জন্য মাটির নিচে গভীর গর্ত আর বিশাল কাদামাটির গুদাম তৈরি করা হলো। এই শস্যভাণ্ডারই ছিল পৃথিবীর প্রথম সম্পদ। আর যখন পেট ভরা থাকে আর ভবিষ্যতের জন্য খাদ্য মজুদ থাকে, তখন জনসংখ্যা খুব দ্রুত বাড়তে থাকে। যে কয়েকটা কুটির নিয়ে ছোট এক গোত্র শুরু হয়েছিল, তা ধীরে ধীরে যুক্ত হয়ে বিশাল গ্রাম, তারপর শহরে পরিণত হতে শুরু করে। এই বড় বড় বসতিগুলোই মহান মিশরীয় সভ্যতার ভিত্তি করে দেয়। কিন্তু যেখানে সম্পদ থাকে, সেখানেই লোভ জন্মায়। যখন এই ছোট গ্রামগুলো বড় শহরে বদলাতে লাগল, তখন সবচেয়ে উর্বর জমি, শস্য ভাণ্ডার আর নীল নদের পানির ওপর দখল নেওয়ার লড়াই শুরু হয়।